হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প শুরু করার আগে শুধু বলে রাখি, গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করতে চলেছি কর্নেলের নতুন গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের কুয়াশার রং নীল। আজ পড়ছি প্রথম পর্ব। জয়দীপ অভ্যেস মতো খুব ভোরে ময়দানে জগিং করতে এসেছিল। ডিসেম্বরের মাঝামাঝি কলকাতার বুকের ভেতরটা তত কিছু ঠান্ডা নয়, কিন্তু ময়দানের খোলামেলায় শীতের মুখোমুখি পড়তে হয়। এদিন কুয়াশাও ছিল ঘন। অন্যদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনাসামনি কোথাও গাড়ি রেখে জয়দীপ ময়দানে যায়। আজ সে গেল রেড রোডে। গত দুদিনই কিছু বিরক্তিকর ঘটনা ঘটেছে, এক ধরনের টিজিং বলা চলে। পরনে নীলচে রঙের হাফ স্লিভ ব্যাগি সোয়েটার এবং জিন্স, গলায় সোনালি চেন, মাথার লম্বা চুল ঘাড়ের কাছে গোছা করে বাঁধা এক যুবক জয়দীপের সঙ্গে বেহারার রসিকতা করেছে। জগিংয়ের সময় কখনো সে জয়দীপের প্রায় পিঠের কাছে, কখনো তার পাশাপাশি, আবার কখনো হঠাৎ এগিয়ে গিয়ে এক চক্কর ঘুরে আবার পাশে চলে এসেছে। বিশেষ করে পাশাপাশি দৌড়নোর সময় জয়দীপের গা ঘেঁষে চলে আসা বেশি বিরক্তিকর। জয়দীপ শান্ত শিষ্ট ভদ্র প্রকৃতির বলেই কোনো প্রতিবাদ করেনি। গতকাল একবার শুধু বলেছিল, কি হচ্ছে, লেটস হ্যাভ ফান ম্যান। তারপর আর কোনো কথা নয়। বিরক্ত জয়দীপ তার গাড়ির কাছে ফিরে গিয়েছিল। ইংরেজি উচ্চারণ শুনে এবং চেহারা দেখে জয়দীপের মনে হয়েছিল যুবকটি সম্ভবত অ্যাংলো ইন্ডিয়ান। জয়দীপের চেয়ে ফর্সা চামড়া, কিন্তু একটু পোড় খাওয়া, রুক্ষ, লাবণ্যহীন। চোখের দৃষ্টিতে কৌতুকের আড়ালে কেমন যেন নিষ্ঠুরতা ওত পেতে আছে। একটু গা ছমছম করছিল জয়দীপের। আজ রেড রোডে পৌঁছে গাড়ি ঘুরিয়ে ময়দানের দিকের ফুটপাত ঘেঁষে দাঁড় করালো জয়দীপ। তারপর চাবি এঁটে বাঁদিকে ময়দানে গেল। জগিং শুরু করলো। এদিকটাতেও স্বাস্থ্যকামীদের আনাগোনা আছে। ঘন কুয়াশার ভেতর কাছে ও দূরে সঞ্চারমান কিছু ছায়া মূর্তি চোখে পড়ল তার। প্রায় মিনিট 20 একটানা দৌড়নোর পর শরীরে উষ্ণতা ফিরে এলো। জয়দীপ রেড রোডের দিকে সারবন্ধ গাছের কাছাকাছি একটু থামল। তখনই তার চোখে পড়ল গাছের নিচে শুকনো নালায় একটা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। এভাবে মোটরসাইকেল রাখাটা অদ্ভুত। ফুটপাতের ধার ঘেঁষে এবং ওপরেও কিছু গাড়ি ও মোটর বাইক রাখা আছে, কিন্তু নালায় ওটা রাখার মানে কি? বেশি সতর্কতা? তবে এ নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। জয়দীপ আর এক চক্কর দৌড় শুরু করলো নালার সমান্তরালে। প্রায় 102 মিটার দৌড়নোর পর হঠাৎ সে দেখল সেই বকাটে যুবকটি তার দিকেই এগিয়ে আসছে। কুয়াশার মধ্যেও চিনতে ভুল হয়নি জয়দীপের। জয়দীপ বাঁদিকে ঘুরল, কিন্তু ততক্ষণে যুবকটি তার পাশে এসে গেছে। আজ জয়দীপ বেয়াদপি বরদাস্ত করতে পারল না। সে থমকে রুখে দাঁড়ালো ঘুষি মারার জন্য। অমনি তার ক্লান্ত ও স্পন্দিত হৃৎপণ্ডে এক ঝলক রক্ত উপচে এলো যেন। যুবকটির হাতে ছোঁড়া। সে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে কাছে আসার সঙ্গে সঙ্গে জয়দীপ মাথা ঠিক রাখতে পারল না। আশেপাশে লোকজন ছুটে যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্যই কেউ হয়তো সন্দেহজনক কিছু ঘটতে দেখছে না। জয়দীপ তার গাড়ি লক্ষ্য করে দৌড়তে থাকল। এ দৌড় জগিং নয়, প্রাণ ভয়ে ছুটে পালানো। যুবকটি তাকে অনুসরণ করছে। জয়দীপ এক লাফে নালা পেরিয়ে ফুটপাতে পৌঁছল। আততায়ী তখন তার পিছনে কয়েক হাত দূরে। ঘুরে দেখা মাত্র দিশেহারা জয়দীপ রেড রোডে গিয়ে পড়ল। তারপরেই ঘটে গেল একটা সাংঘাতিক দুর্ঘটনা। ব্রেকের কুৎসিত ও বিপজ্জনক শব্দ স্তব্ধতা খান খান করে ফেলল। এই রাস্তায় সব গাড়ি দ্রুত যাতায়াত করে। কুয়াশার জন্য ভোরে সব গাড়িরই হেডলাইট জ্বলে। যে গাড়িটা জয়দীপকে ধাক্কা দিল তার কোনো আলো ছিল না, এবং সেটা একটা ট্রাক। জয়দীপের শরীর ছিটকে গিয়ে পড়ল ফুটপাতের ওপর। ট্রাকটা কুয়াশার মধ্যে দ্রুত উধাও হয়ে গেল। শব্দটা শুনেই
স্বাস্থ্যকামীদের অনেকে চমকে উঠেছিল। তারা হইচই করে দৌড়ে এলো। সেই যুবকটি তখন জয়দীপের থ্যাঁতলানো রক্তাক্ত শরীরের ওপর ঝুঁকে পড়েছে। দেখতে দেখতে ভিড় জমে গেল। কেউ কেউ দাঁড় করানো গাড়িগুলোর কাছে ছুটে গিয়েছিল জয়দীপকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক মানবিক আকুতিতে। কিন্তু সব গাড়ি লক করা। একটা গাড়িতে ড্রাইভার ছিল, কিন্তু তাকে টলানো গেল না। তার মালিক ময়দান থেকে না ফেরা পর্যন্ত কিছু করার নেই, চাকরি চলে যাবে। জয়দীপের গাড়ির পেছনে একটা গাড়ি ছিল। এই গাড়িতে ছিলেন এক প্রৌঢ় এবং একজন যুবক। যুবকটি ছিল স্টিয়ারিংয়ে। দুর্ঘটনার ব্যাপারটা বুঝতে তাদের একটু সময় লেগেছিল। বুঝতে পারার সঙ্গে সঙ্গে প্রৌঢ় বলে উঠেছিলেন, কুইক কুইক, হাঁ করে কি দেখছো? গাড়িটা জোরে এগিয়ে জয়দীপের কাছে পৌঁছল। তারপর যুবকটি বলে উঠল, বব চলে যাচ্ছে, ওকে ফলো করো। বব ভিড় থেকে বেরিয়ে জগিংয়ের ভঙ্গিতে নালায় রাখা মোটরসাইকেলের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় গাড়ির হর্ন এবং বব ডাক শুনে সে এক লাফে মোটরসাইকেলে চেপে বসল। তারপর স্টার্ট দিয়ে সোজা ময়দানে উঠল। তারপরে উধাও হয়ে গেল। প্রৌঢ় লোকটি খাপ্পা হয়ে চাপা গর্জন করলেন, নেমো খারাম, বিশ্বাসঘাতক। তার হাতে রিভলভার ছিল। যুবকটি বলল, আর্মস লুকিয়ে ফেলুন স্যার, পেছনে পুলিশের গাড়ি এসে গেছে। পুলিশের একটি পেট্রোল ভ্যান ততক্ষণে দুর্ঘটনার জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। সার্জেন্ট ভদ্রলোক ট্রাকের নাম্বার নেওয়া হয়নি শুনে রুষ্ট মুখে বললেন, আপনাদের সিভিক সেন্স নেই বলেই তো। বেঁচে আছে না মরে গেছে? একজন অভিজাত চেহারার ভদ্রলোক ব্যস্তভাবে বললেন, এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, পিজিতে নিয়ে যান, মনে হচ্ছে এখনো মারা যায়নি। কনস্টেবলরা এবং ভিড়ের কিছু লোক ধরাধরি করে জয়দীপের শরীরটাকে পুলিশের ভ্যানের খোদলে তুলে দিল। পুলিশ ভ্যান পিজি হাসপাতালের দিকে চলে গেল। সার্জেন্ট নোট বই বের করে প্রত্যক্ষদর্শীদের স্টেটমেন্ট নিতে থাকলেন। সেই গাড়িটি ততক্ষণে চলতে শুরু করেছে। প্রৌঢ় লোকটি সমানে ক্রুদ্ধ ও চাপা গর্জন করছেন। যুবকটি বলল, আমি ভাবতেই পারিনি বব এমন করবে। আমার এখন সন্দেহ হচ্ছে বরযাত্রা কিছু আঁচ করেছিল। প্রৌঢ় লোকটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, দ্যাটস অ্যাবসার্ড। তুমি যদি ওকে কিছু দৈবাত মুখ ফসকে বলে থাকো। কি বলছেন স্যার? আমি শুধু ওকে। থামো, এখন বলো শোরের বাচ্চা মোটরসাইকেল পেল কোথায়? সেটা জানতে দেরি হবে না স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। ওর ডেরা তো তুমি চেনো? চিনি, ওর বন্ধুদেরও চিনি। কাজটা তুমিই ওকে দিয়েছিলে, মাইন্ড দ্যাট, তোমারই সব দায়িত্ব। নিশ্চয়ই, আপনি ভাববেন না। গাড়ি বাদিকে বাঁক নেওয়ার পর প্রৌঢ় বললেন, পিজি হয়ে চলো, জয়দীপ ব্যানার্জিকে একবার দেখে শিওর হতে চাই বব সাকসেসফুল হয়েছে কিনা। বুঝতে পেরেছ? আমরা জয়দীপের আত্মীয়, কেমন? ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন। আমার প্রাজ্ঞ বন্ধু তার সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না। কথাটা কার বলো তো জয়ন্ত? বললাম, হঠাৎ এ কথা কেন? তুমি সাংবাদিক, এই ঐতিহাসিক উক্তি কার তা তোমার জানা উচিত ছিল। তাছাড়া আজকাল যা লক্ষ্য করছো, সাংবাদিকতা যেন এক একটি আস্ত এনসাইক্লোপিডিয়া। বলে উনি কফিতে চুমুক দিলেন। মুখে সৌম্য শান্ত ও ঋষিতুল্য আদল। তারপর একটু হাসলেন। কথাটা যীশু খ্রিস্টের। মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না। কর্নেল, আমি শিওর আপনি আজ সকাল সকাল খুব তৃপ্তি সহকারে ব্রেকফাস্ট সেরে নিয়েছেন। ঠিক বলেছ ডার্লিং। আপনার আজ যে কোনো কারণে হোক বড্ড বেশি খিদে পেয়েছিল। ঠিক বলেছ। হাই ওল্ড ম্যান, এ বয়সে নতুন করে জগিং শুরু করেননি তো? বিশেষ করে এবছর কলকাতায় ক্রিসমাসের সঙ্গে শীতটাও প্রচণ্ডভাবে এসে গেছে। কর্নেল মাথা দোলালেন। না জয়ন্ত, গোয়েন্দাগিরিতে তুমি বরাবরই কাঁচা। একটা জায়গায় গিয়ে থেমে যাও। আমাদের হালদার মশাই হলে এতক্ষণে ঠিকই ধরে ফেলতেন।
বলে উনি কফি শেষ করে চুরুট ধরালেন। তোমার জানা উচিত কলকাতায় আমি কদাচও মর্নিং ওয়াক করি না, ততক্ষণ আমাকে ছাদের বাগানে প্রচুর পরিশ্রম করতে হয়। তা তো রোজই করেন, তাতে এমন কিছু সাংঘাতিক খিদে পায় না যে ছাদ থেকে নেমে এসেই ষষ্ঠীকে ব্রেকফাস্টের টেবিল। ওয়েট ওয়েট, কর্নেল হাত তুলে আমাকে থামিয়ে দিলেন, তারপর চোখ বুজে চুরুটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। একটু চুপচাপ থাকার পর বললেন, ছাদের বাগানে বিচ্ছিরি রকমের জঞ্জাল জমেছিল, আজ ষষ্ঠীকে নিয়ে সব সাফ করেছি। তো হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, সকালের দিকে খাটাখাটুনিতে খিদেটা বেশ বেড়ে যায়। আর্মি লাইফের কথা মনে পড়ছিল। এবারও সামরিক জীবনে চর্বিত চর্বণ শোনার আশঙ্কায় ঝটপট বললাম, কিন্তু যীশু খ্রিস্টের কথাটা এতে আসছে কেন? ব্রেকফাস্টের সময় কথাটা মাথায় এলো, অমনি মনে হলো যীশু খ্রিস্টের প্রখ্যাত এই উক্তির অন্য একটা দিকও আছে। মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না, তা ঠিক, কিন্তু রুটি না খেলেও তো মানুষ বাঁচে না। দিস ইজ মোর ফান্ডামেন্টাল, জয়ন্ত। আগে রুটি, তারপর অন্য কিছু, তাই না? ওর গাম্ভীর্য দেখে হেসে ফেললাম। ও বস, আপনি এতদিনে রাজনীতিতে নাক গলাতে যাচ্ছেন না তো? আজকাল রাজনীতি ভীষণ বিপজ্জনক। জয়ন্ত, রাজনীতি যত বিপজ্জনক হয়ে উঠুক না কেন রুটির জন্য, হ্যাঁ আবার বলছি, বেঁচে থাকার এই ফান্ডামেন্টাল কারণের জন্য যা খুশি করা উচিত। যারা তা করে, করছে বা করতে চায়, আমি তাদের সঙ্গে আছি। ওয়াই নট? অস্তিত্ব রক্ষার এ একটা নিজস্ব লজিক, আদিম লজিক। এই সময় টেলিফোন বাজলো। কর্নেল চোখ বুজে টাকে হাত বুলোচ্ছেন, গলার ভেতরে বললেন, ফোনটা ধরো জয়ন্ত। ফোন তুলে সাড়া দিতেই প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার ওরফে কে কে হালদার, অর্থাৎ আমাদের প্রিয় হালদার মশাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো। কেডা? কর্নেল স্যারের দিন। রসিকতা করে বললাম, বলছি। না, রং নাম্বার, টেলিফোনের ভূতে ধরছে। দ্রুত বললাম, আপনি কত নাম্বার চাইছেন? হালদার মশাই কর্নেলের নাম্বার আউড়ে বললেন, আপনার নাম্বার কত? যে নাম্বার চাইছেন। হ্যাঁ, কন কি, কিন্তু আপনি কর্নেল স্যার নন, ষষ্ঠীও না। কেডা? আপনি তো বিচক্ষণ ডিটেকটিভ, বলুন। এবার ওর অনবদ্য খিখি হাসি ভেসে এলো। তাই কন জয়ন্ত বাবু, কি কাণ্ড! আসলে আমার মাথা ব্যাবাক গন্ডগোল হইয়া গেছে। মাইন্সরে রুটি খায়, রুটি মাইন্সরে খাইলে কি হয় বুঝুন। অবাক হয়ে বললাম, রুটি? তার মানে ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন? কি কইলেন, কি কইলেন? এখনই কর্নেল কথাটা নিয়ে আলোচনা করছিলেন। কন কি, আমার ক্লায়েন্ট তাহলে আগে ওনারে অ্যাপ্রোচ করছিল? ব্যাপার কি হালদার মশাই, কেসটা কি রুটি ঘটিত? জয়ন্তবাবু, প্লিজ কর্নেল স্যারের দিন। কর্নেলের দিকে ঘুরতেই উনি তুম্ব মুখে বললেন, ওকে এখনই আমার কাছে আসতে বলো, ওর ক্লায়েন্টকে যেন সঙ্গে আনেন। হালদার মশাইকে কথাটা জানিয়ে দিলাম। তিনি বললেন, আধ ঘন্টার মধ্যে যাইতেছি। জয়ন্তবাবু হেবি মিস্ত্রি, কর্নেল স্যারেরে কইবেন যান। ফোন রেখে বললাম, মাই গুডনেস, আপনি তাহলে একটা রুটি সংক্রান্ত রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাই রুটি নিয়ে অতক্ষণ গুরুগম্ভীর বুকনি। ছাদের বাগানের জঞ্জাল সাফ এবং প্রচণ্ড খিদে পাওয়া। ওহ কর্নেল, হিয়ালি করার এই অভ্যেসটা সত্যিই মাঝে মাঝে আমার বড্ড খারাপ লাগে। হিয়ালি? কর্নেল ভুরু কুচকে আমার দিকে তাকালেন। না জয়ন্ত, তোমার বোঝা উচিত রুটি কথাটা আসলে খাদ্যের প্রতীক। প্রাণী মাত্রের বেঁচে থাকতে হলে খাদ্য চাই। আজ ব্রেকফাস্টের সময় এই কঠিন সত্যটা নতুন করে আমাকে ভাবিয়েছে। যাই হোক, হালদার মশাইয়ের জন্য অপেক্ষা করা যাক। বিরক্ত হয়ে বললাম, ব্যাপারটা কাকতালীয় বলে মেনে নিতে পারছি না। কিন্তু
আমার প্রাজ্ঞ বন্ধু একটু হেসে বললেন, না, একেবারে কাকতালীয় নয়। খাদ্য এবং খিদে সম্পর্কে আমার নতুন উপলব্ধির পেছনে আজকের কাগজের একটা খবরও দায়ী। তবে তুমি নিজে সাংবাদিক হয়ে সংবাদপত্র খুঁটিয়ে পড়ো না, এটাই সমস্যা। হ্যাঁ, তোমার এ বিষয়ে বক্তব্য আমার জানা, কাজেই তার ব্যাখ্যা করতে বলছি না। সত্যি তো, কাগজে কত কিছু ছাপা হয় সবই খুঁটিয়ে পড়ার মানে হয় না, কিন্তু মজাটা হলো হেলা ফেলা করে ছাপা একরত্তি কোনো খবরের আড়ালেও অনেক গুরুতর সত্য থাকে। খবরটা কি বলুন তো? কর্নেল কারে ঝাঁকুনি দিলেন ইউরোপীয় ভঙ্গিতে। কাটিং রাখিনি, এই তো কাগজগুলো টেবিলে পড়ে আছে। আহা, মুখেই বলুন না। কাল বিকেলের ঘটনা। একটা লোক দৌড়ে এসে আচমকা একটা দোকান থেকে 1 পাউন্ড সাইজের পাউরুটি তুলে নেয়। দোকানদার পয়সা চাইলে সে গ্রাহ্য করে না। বুঝতেই পারছো, এসব ক্ষেত্রে যা হয়, বচসা, হল্লা, ভিড়, তাতে ওটা বস্তি এলাকা। এটা আবার এমন কি খবর? তোমাদের দৈনিক সত্য সেবক ছেপেছে। হাসতে হাসতে বললাম, জানেন তো সাংবাদিক মহলে একটা জোক চালু আছে। আজ কিছু আছে নাকি দাদা খবর? তার মানে কাগজের অফিসে টেবিলে বসে পুলিশকে ফোন করে পাওয়া খবর। কর্নেল তেমনি গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, পুলিশ সোর্সেরই খবর। লোকটা তাহলে বেপাড়ার মস্তান। খবরে তা বলা হয়নি। লোকটাকে মারমুখী ভিড় ঘিরে ধরতেই সে নাকি রুটিতে কামড় দেয় এবং চিৎকার করে বলে, ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন, বাট ক্যান এনি ম্যান লিভ উইদাউট ব্রেড। সম্ভবত ইংরাজি শুনেই সব ভরকে যায়, তবে বোঝা যায় দোকানদারটি জেদি এবং ঝানু। এটা মেনে নিলে ভবিষ্যতেও একইভাবে তার রুটি ছিনতাই হওয়ার আশঙ্কা আছে। ঠিক ধরেছেন, তাই সে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, এই তো? কর্নেল একটু চুপ থাকার পর বললেন, হ্যাঁ, কিন্তু কল্পনা করো জয়ন্ত, তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়েছে তখনও সে পাউরুটি কামড়ে খাচ্ছিল। অবশ্য পুলিশ বলেছে রুটি ছিনতাইকারী আসলে মানসিক রোগী। আপনি বলছিলেন এই খবরে গুরুতর সত্য আছে, সত্যটা কি? কি অসাধারণ প্রশ্ন! ক্যান এনি ম্যান লিভ উইদাউট ব্রেড? ওহ কর্নেল, ফিলোসফির ভূতটাকে কাঁধ থেকে নামান প্লিজ। ফিলোসফি নয় ডার্লিং, হার্ড ট্রুথ। বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা নোট বই বের করলেন। তারপর পাতা উল্টে দেখে টেলিফোন টেনে নিলেন। ডায়াল করে সাড়া পাওয়ার পর বললেন, ওসি বিনয় ঘটক আছেন নাকি? বলুন কর্নেল নীলাদ্রি সরকার কথা বলবেন। বিনয়, কংগ্রাচুলেশনস। না না, তুমি তো জানো, কবে জয়েন করছো? ভালো, খুব ভালো। তো শোনো, আজ কাগজে দেখলাম তোমার থানায় একজন রুটি ছিনতাইকারীকে। হ্যাঁ, আমি ইন্টারেস্টেড, পরে বলবো ক্ষণ। বলো কি তারপর? হ্যাঁ, ঠিক করেছো। ভদ্রলোকের নাম, ঠিকানা? জাস্ট আ মিনিট, লিখে নিচ্ছি। কার্ডে নিশ্চয়ই ফোন নাম্বার আছে? হ্যাঁ, বলো। কর্নেল সেই নোট বইয়ের পাতায় কোণার দিকে করে নাম ঠিকানা টুকে নিলেন। তারপর টেলিফোন রেখে আমার দিকে ঘুরে বললেন। জিজ্ঞেস করলাম, কোন থানা? বিনয় ঘটককে তোমার চেনা উচিত, তুমি সাংবাদিক। ডক এরিয়ায় গত বছর একটা বড় স্মাগলিং র্যাকেট গুড়িয়ে দিয়ে তুলকালাম করেছিল। শেষে সেই র্যাকেটের রাজনৈতিক মুরব্বীরা ওকে সেখান থেকে হটিয়ে দিয়েছে করেয়া থানায়। তাতেও খান্তি নেই, নখদন্তহীন স্পেশাল ব্রাঞ্চে প্রমোশন দিয়ে আবার সরাচ্ছে। বললাম বটে কংগ্রাচুলেশনস, কিন্তু এই পদোন্নতির মানে একজন সৎ দক্ষ অফিসারকে ঠুটো জগন্নাথ করে দেওয়া। বুঝলাম, কিন্তু এবার দেখছি রহস্য ঘনীভূত। হালদার মশাই বলছিলেন হেভি মিস্ট্রি। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে অভ্যেস মতো চোখ বুজে মৃদু স্বরে বললেন, পুলিশ কাগজকে সব কথা বলেনি, কোনো সময়ই বলে না। হ্যাঁ, রুটি ছিনতাইকারীর আচরণ হাবভাবে পাগলামি ছিল,
সে একজন যুবক, বাংলা বলতে পারে না, ভাঙা ভাঙা হিন্দি জানে, ইংরেজি তার মাতৃভাষা। পুলিশের ধারণা সে অ্যাংলো ইন্ডিয়ান এবং কলকাতায় সদ্য এসেছে। মাথায় হিপিদের মতো চুল। তাকে সার্চ করে শতিনেক টাকা পাওয়া যায়। হাতে দামি একটা বিদেশি ঘড়িও ছিল। অতএব পাগল। দোকানদারকে তার টাকা থেকে পাউরুটির দাম মিটিয়ে বুঝিয়ে সুজিয়ে বিদায় করা হয়। তারপর ডিউটি অফিসার তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে না পেরে লক আপে ঢোকান। কিছুক্ষণ পরে একজন হোমরা চোমরা গোছের বাঙালি ভদ্রলোক গিয়ে হাজির। তার সঙ্গে দুজন লোক ছিল। কার্ড দেখিয়ে বলেন তিনি সাইকিয়াট্রিক ডাক্তার। তার নার্সিংহোম থেকে একজন সাংঘাতিক রোগী পালিয়েছে। তার পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করেছিলেন। রোগী যে বস্তি এলাকায় ঢুকেছিল এইমাত্র সেখান থেকে তিনি খবর পেয়েছেন একজন পাগলকে নাকি এই থানায় ধরে আনা হয়েছে। রোগীর চেহারার বর্ণনাও তিনি দেন। তারপর তাকে লক আপে নিয়ে যাওয়া হয় রোগীকে শনাক্ত করতে। তিনি বলেন, হ্যাঁ, এই সেই রোগী। কর্নেল হঠাৎ চুপ করলে বললাম, ইন্টারেস্টিং। তারপর? কর্নেল ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, তাকে দেখা মাত্র যুবকটি ঘুরে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বলে, ও গড, হি হ্যাজ কাম টু কিল মি। হি ইজ আ কিলার। প্লিজ সেভ মি ফ্রম দ্য ন্যাস্টি ডগ। হি ইজ ফলোয়িং মি সিন্স আ লং টাইম, ইত্যাদি। ডিউটি অফিসার অগত্যা বলেন, ওসি ডিভিশন নেবেন, আপনি অপেক্ষা করুন। ভদ্রলোক রাগ করে চলে যান। হ্যাঁ, যাবার সময় তার নেম কার্ড ফেরত চেয়েছিলেন। বুদ্ধিমান অফিসার সেটা ফেরত দেননি। তো বিনয় থানায় ফেরে রাত 10টা নাগাদ। সব শুনে সে যুবকটিকে লক আপ থেকে এনে জেরা শুরু করে। কিন্তু যুবকটি কোনো প্রশ্নের জবাব না দিয়ে ক্রমাগত আওড়ায়, ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন, বাট ক্যান এনি ম্যান লিভ উইদাউট ব্রেড? বিনয়ের ধারণা হয় যুবকটি সত্যি মানসিক রোগী। তারপর বিনয় সেই ডাক্তারকে ফোন করতে টেলিফোন তুলেছে। আচমকা যুবকটি পালিয়ে যায়। তাকে তাড়া করে নাগাল পাওয়া যায়নি। হেসে ফেললাম। পাগলই বটে। বিনয়বাবু ডাক্তারকে ফোন করে নিশ্চয়ই ব্যাপারটা জানিয়েছেন। বিনয় পাগল নয়। থানা থেকে আসামি পালানোর মানে কি বুঝতে পারছো না? দাগি ক্রিমিনাল হলে কথা ছিল, গা করতেই হতো। তবে সেক্ষেত্রে সে ঘটনাটা চেপে গেছে। এদিকে আমি এ ব্যাপারে আগ্রহী। আমাকে বিনয় ভালোই চেনে, কাজেই আমাকে সব খুলে বলল। না, সেই ডাক্তারের সঙ্গে সে যোগাযোগ করেনি, করতেও চায় না। ডাক্তারও এখনো পর্যন্ত আর থানায় যোগাযোগ করেনি। বিনয় বলল তার একটু খটকা লেগেছে অবশ্য। আমার কথায় খটকাটা বেড়ে গেল। তবে ও এখন নিজের ব্যাপারে বেশি ব্যস্ত। প্রমোশন পেয়ে অন্য দফতরে বদলিতে বিনয় খুশি হয়নি। এতক্ষণে ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। কর্নেলের এই প্রশস্ত ডাইনিং রুমের এক কোণে বাইরের দিকে একটা ছোট্ট ওয়েটিং রুম মতো আছে। অ্যাপার্টমেন্টের বাইরের দরজা সেই ঘরটাতে। একটু পরে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের অমায়িক কণ্ঠস্বর শুনতে পেলাম, প্লিজ কাম ইন ম্যাডাম। তারপর চাপা স্বরে, ওনারে বুড়া ভাববেন না, লুকিং বুড়া বাট স্ট্রং অ্যান্ড হাড়ে হাড়ে বুদ্ধি। কাম ইন প্লিজ। পর্দা তুলে হালদার মশাই বললেন, গুড মর্নিং কর্নেল স্যার। আলাপ করাইয়া দি, মিসেস শ্রীলেখা ব্যানার্জি। আর মিসেস ব্যানার্জি, একজন জিনিয়াসের কাছে আপনারে লইয়া আইসি। আমাগো গুরুদেব কইতে পারেন, কর্নেল নীলাদ্রি সরকার। অ্যান্ড ইনি হইলেন গিয়া দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। মহিলাদের বয়স অনুমান করতে গিয়ে আমি বরাবর ঠকেছি, তবে একে পূর্ণ যুবতী বলা চলে। উপমায় বলতে হলে বলবো পূর্ণিমার চাঁদ। তার মানে কৃষ্ণপক্ষের ক্ষয় আসন্ন, তবে পূর্ণ চন্দ্রমাটি যেন ঈষৎ মেঘে ঢাকা, তাই উজ্জ্বলতা কম। কিন্তু চোখ দুটি চশমার ভেতরেও ধারালো। চেহারায় স্মার্টনেস স্পষ্ট। ছিপছিপে গড়ন, পরনে নীলচে শাড়ি ব্লাউজ, একটা
কালো মোটা সোটা ব্যাগ কাঁধে ঝুলছিল। সেটা নামিয়ে পায়ের কাছে রাখলেন। কর্নেল ওকে দেখছিলেন। বললেন, আমি সম্ভবত ভুল করছি না, কদিন আগে একটা কাগজে আপনার ইন্টারভিউ পড়েছি এবং ছবিও দেখেছি। আপনি শ্রী এন্টারপ্রাইজের প্রপরাইটার। জাপান থেকে কম্পিউটার সফটওয়্যার আমদানি করে আপনার কোম্পানি পার্সোনাল কম্পিউটার তৈরি করে। আরব এবং পশ্চিম এশিয়ায় ইতিমধ্যে আপনার কোম্পানি বড় মার্কেট পেয়ে গেছে। হালদার মশাই উত্তেজিতভাবে নস্যি নিচ্ছিলেন দ্রুত। বললেন, আপনারে কইছিলাম ম্যাডাম। তাকে থামিয়ে কর্নেল বললেন, আপনার স্বামী, ইন্টারভিউতে আপনিই বলেছেন, সম্প্রতি রেড রোডে পথ দুর্ঘটনায় মারা গেছেন। শ্রীলেখা মৃদু স্বরে বললেন, ময়দানে জগিং করতে গিয়েছিল। সেদিন ভোরে প্রচণ্ড কুয়াশা ছিল। ওর পকেটে একটা ক্লাবের মেম্বারশিপ কার্ড ছিল। তাতে ঠিকানা পেয়ে পিজি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড থেকে আমাকে খবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার বলুন, কি ব্যাপারে আপনি ওর ডিটেকটিভ এজেন্সিতে গেলেন? হালদার মশাই কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিলেন, বললেন না। শ্রীলেখা বললেন, পুলিশকে জানাতে সাহস পায়নি, কারণ একটু থেমে আস্তে শ্বাস ছেড়ে বললেন ফের, গোড়া থেকে বলা উচিত, আমার স্বামীর মৃত্যুর পরদিন থেকে যখন তখন উড়ো ফোনে কেউ আমাকে একটা উদ্ভট কথা বলে টিজ করছিল। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। কি কথা? বলেই কর্নেল হাসলেন। ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন, বাট ক্যান এনি ম্যান লিভ উইদাউট ব্রেড? শ্রীলেখার দৃষ্টিতে বিস্ময় ফুটে উঠল। হালদার মশাইয়ের গোঁফ উত্তেজনার সময় তিতির করে কাঁপে লক্ষ্য করেছি। এতক্ষণে সে কাঁপন দেখতে পেলাম। শ্রীলেখা বলল, আপনি কি করে জানলেন? কর্নেল সকৌতুকে হালদার মশাইকে দেখিয়ে বলেন, প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারকে আমরা হালদার মশাই বলে থাকি। উনি 34 বছর পুলিশে কাজ করে অবসর নেওয়ার পর ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। ওর সাহস, দক্ষতা, বুদ্ধিশুদ্ধি সত্যি অসাধারণ। তবে উত্তেজনা ঝোঁকে উনি অনেক সময় কিছু কথাবার্তা বলে ফেলেন। না না, হালদার মশাই, আপনার সংকোচের কারণ নেই। মিসেস ব্যানার্জিকে নিয়ে আসার সময় আপনি বলেছিলেন, বুড়ার হাড়ে হাড়ে বুদ্ধি। হালদার মশাই ম্রিয়মান হয়ে বললেন, ভেরি সরি কর্নেল স্যার, ক্ষমা চাইছি। আমার এই এক ভেরি ভেরি ব্যাড হ্যাবিট। আসলে মাদার টাং ছাড়তে পারিনি এখনো, তাই মুখ থেকে বুড়া বেরিয়ে যায়। না, শব্দটার মানে তো একই। বুড়া বলুন, বুড়ো বলুন, বৃদ্ধ বলুন, এনিওয়ে। তবে বলা হয় বটে হাড়ে হাড়ে বুদ্ধি। আসলে বুদ্ধির ডেরা মগজের কোষে কোষে। মিসেস ব্যানার্জি, আমার এই তরুণ বন্ধু সাংবাদিক জয়ন্ত চৌধুরী আমাকে মুখোমুখি ওল্ড ম্যান বলে সম্ভাষণ করে। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড। ষষ্ঠী, কফি নিয়ে আয়। ষষ্ঠীচরণ বোঝে তার বাবা মশাই কাকে বা কাদের কফি দিয়ে আপ্যায়ন করবেন, সে নেপথ্যে তৈরি ছিল যেন। তখনই ট্রেতে কফি সরঞ্জাম নিয়ে হাজির হলো। শ্রীলেখা ঘড়ি দেখে বললেন, আমি কিন্তু চা বা কফি কিছু খাই না। কর্নেল পেয়ালায় কফি ঢালতে ঢালতে বললেন, ডাক্তাররা যাই বলুন, আমি দেখেছি কফি নার্ভ চাঙ্গা করে। তবে আপনাকে ইনসিস্ট করব না। জয়ন্ত, হালদার মশাই, হিজ হুজ হুজ তৈরি করে নিন। কফিতে চুমুক দিয়ে হালদার মশাই বললেন, ম্যাডাম, আপনার কেস হিস্ট্রি শুরু করুন। শ্রীলেখা কর্নেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে বললেন, উড়ো ফোনের ঘটনাটা নিশ্চয়ই মিস্টার হালদার আপনাকে জানিয়েছেন? হালদার মশাই ঝটপট বললেন, না ম্যাডাম, আমি কিছু কই নাই। কর্নেল বললেন, আন্দাজে ঢিল ছোড়া আমার অভ্যাস। আপনি উড়ো ফোনে অদ্ভুত কথা শুনতে পান, অদ্ভুত কথা। এটাই আমার কানে বিঁধেছে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে কেউ আপনাকে এই কথাগুলো বলে উত্ত্যক্ত করছে, এই তো? নাকি আরো কিছু ঘটেছে? শ্রীলেখা বললেন, দুদিন আগে চৌরঙ্গিতে আমার কোম্পানির অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছি, তখন প্রায় 6টা বাজে। হঠাৎ একটা লোক কাজ ঘেঁষে এসে বলে উঠল, আপনার স্বামীর রিস্টওয়াচটা কি ফেরত পেয়েছেন? পার্কিং জোনের ওখানটাতে আলো কম ছিল,
তবে বয়স্ক লোক মনে হলো। বললাম, কে আপনি? লোকটা চাপা গলায় বলল, ফেরত পেয়েছেন কি না জানতে চাইছি মিসেস ব্যানার্জি। আমি বিরক্ত হয়ে বললাম, আমার স্বামীর অনেকগুলো রিস্টওয়াচ আছে, কিন্তু কে আপনি? কেন এ কথা জানতে চাইছেন? তখন সে হুমকি দেওয়ার ভঙ্গিতে বলল, নীল ডাল রোমান রিস্টওয়াচটা আমি জয়কে দিয়েছিলাম, ওটা ফেরত চাই। আমি চড়া গলায় বললাম, আর একটা কথা বললে গার্ডদের ডাকবো। অমনি লোকটা চলে গেল। দেখলাম ফুটপাতে গিয়ে সে একটা গাড়িতে উঠল, স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সত্যি বলতে কি, আমি খুব ভয় পেয়েছিলাম। নীলডাল রোমার রিস্টওয়াচ? হ্যাঁ, কিন্তু জয়ের তেমন কোনো ঘড়ি আমি দেখিনি। জগিং এর সময় ওর হাতে ঘড়ি থাকতো নিশ্চয়ই, থাকা উচিত। তো হাসপাতাল থেকে ওর কোনো ঘড়ি আপনাকে দেওয়া হয়নি? না। হালদার মশাই বললেন, অ্যাক্সিডেন্টের সময় ওনার হাতে ঘড়ি থাকলে গুঁড়ো হওনের কথা। যে পুলিশ অফিসার অ্যাক্সিডেন্টের তদন্ত করছিলেন তিনি কইতে পারেন। আমি বললাম, ঘড়ি ভেঙে গেলেও রিস্টে চেন বা ব্যান্ড আটকে থাকা উচিত, হয়তো হাসপাতাল স্টাফ তা ফেলে দিয়েছিল। শ্রীলেখা বললেন, আমিও তাই ভেবেছি, কারণ তন্ন তন্ন করে খুঁজে তেমন কোনো ঘড়ি দেখতে পাইনি। তো গতকাল দুপুরে অফিসে আবার একটা উড়ো ফোন এলো। না, যে ম্যান ক্যান নট লিভ বাই অ্যালোন বলে সেই লোকটা নয়, অন্য লোক। দুদিন আগে সন্ধ্যায় যে আমাকে হুমকি দিচ্ছিল সম্ভবত সেই। বলল, কেউ যদি আমাকে রোমার রিস্টওয়াচটা বেচতে যায় আমি যেন তাকে আটকে রেখে এই নাম্বারে ফোন করি। হঠাৎ সেই সময় মনে পড়ল নিউজ পেপারে হালদার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপন দেখেছি। বাড়ি ফিরে বিজ্ঞাপনটা খুঁজে বের করে মিস্টার হালদারকে রিং করলাম। উনি বললেন, আপনাকে আসতে হবে না, ঠিকানা বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। হালদার মশাই বললেন, হ, সার্কাস অ্যাভিনিউয়ে তখনই গিয়ে হাজির হইলাম। কর্নেল বললেন, সেই ফোন নাম্বারটা আমাকে দিন, আর নেম কার্ডও দিন। আমি আজ সন্ধ্যায় 7টা নাগাদ আপনার বাড়িতে যাব। আর এই নিন আমার নেম কার্ড, নতুন কিছু ঘটলে তখনই জানাবেন। হালদার মশাই তার মক্কেলকে বিদায় দিতে নিচে গেলেন। দেখলাম কর্নেল চোখ বুজে স্বগতোক্তি করছেন। নীলডায়াল রোমার রিস্টওয়াচ, রোমার বিখ্যাত জাপানি ওয়াচ কোম্পানির তৈরি ঘড়ি। শ্রী এন্টারপ্রাইজের সঙ্গে জাপানের কারবারি যোগাযোগ আছে। এদিকে যে লোকটা শ্রীলেখা ব্যানার্জিকে একটা রোমার ঘড়ির জন্য হুমকি দিচ্ছে, তার বক্তব্য ঘড়িটা নাকি সেই জয়দীপ ব্যানার্জিকে দিয়েছিল। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বললাম, কর্নেল, ঘড়ি টড়ি পড়ে, আগে সেই পাগলাটার কথা ভাবুন। কর্নেল চোখ খুলে বললেন, মিসেস ব্যানার্জিকে সেই টিজ করে বোঝা যাচ্ছে, কিন্তু কেন করে সেইটাই প্রশ্ন। ওকে জিজ্ঞেস করা উচিত ছিল। হিপি টাইপ চেহারার ওই রকম অ্যাংলো ইন্ডিয়ান যুবককে উনি চেনেন কিনা। আপনি করেয়া থানার ব্যাপারটা ওকে বললেন না কেন? ধীরে জয়ন্ত, ধীরে। বলে কর্নেল ড্রয়ার থেকে নোট বই বের করে পাতা উল্টোলেন। তারপর টেলিফোন তুলে ডায়াল করলেন। একটু পরে বললেন, চেতনা নার্সিং হোম, ডক্টর প্রতুল বাগচি আছেন? শুনুন, আমি করেয়া থানা থেকে বলছি। দিস ইজ আর্জেন্ট। নমস্কার ডক্টর বাগচি। হ্যাঁ, আপনি সেই পালিয়ে যাওয়া পেশেন্টকে কি খুঁজে পেয়েছেন? সে কি, আপনার কোনো পেশেন্ট? কিন্তু গতকাল আপনি থানায় এসেছিলেন, আপনার নেম কার্ড দিয়ে গেছেন। আই সি, হ্যাঁ দ্যাটস রাইট। নেম কার্ড আপনি কতজনকেই দিতে পারেন। না না, আপনাকে কষ্ট করে আসতে হবে না, এ নিয়ে আপনার চিন্তার কারণ নেই। জাস্ট আ রুটিন এনকোয়ারি। হ্যাঁ, আজকাল সর্বত্র প্রতারকেরা ঘুরে বেড়াচ্ছে। প্লিজ ডোন্ট ওয়ারি, রাখছি। কর্নেল টেলিফোন রেখে আমার দিকে তাকালেন। বললাম, ওর কোনো রোগী পালায়নি? না, কাজেই ওর থানায় যাওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু দেখা যাচ্ছে ডক্টর বাগচি সেজে কাল যে থানায় গিয়েছিল, যুবকটিকে তার খুবই দরকার। এদিকে যুবকটি তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল।
তাই না? কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন। এই সময় হালদার মশাই ফিরে এলেন। ধপাস করে সোফায় বসে আবার এক টিপ নস্যি নিয়ে বললেন, ফোনে জয়ন্তবাবু আমারে কইছিলেন ম্যান ক্যানট লিভ। পাগল! বলে কর্নেল তাকে থামিয়ে দিলেন। হালদার মশাই অবাক হয়ে বললেন, কেডা পাগল? জয়ন্তবাবু পাগল হইবেন কেন? কর্নেল হাসলেন। জয়ন্ত নয়, সেই লোকটা। হ, আমি মিসেস ব্যানার্জিরে তাই কইয়া দিছি, পাগলের কথায় কান দেবেন না। কিন্তু তখন জয়ন্তবাবু ফোনে পাগলের কথা অবিকল রিসাইট করলেন। কর্নেল স্যার, আমার হেভি খটকা বাজছে। হালদার মশাই সন্দিগ্ধ দৃষ্টে আমার দিকে তাকালেন। বললাম, কর্নেল, ঘটনাটা হালদার মশাইকে জানানো উচিত। কর্নেল বললেন, উচিত বই কি, তবে উনি এখনো উত্তেজিত, একটু ধাতস্থ হতে দাও ওকে। হালদার মশাই খিখি করে তার অনবদ্য হাসি হেসে বললেন, আই অ্যাম অলওয়েজ কাম অ্যান্ড কোয়াইট কর্নেল স্যার, কন শুনি। একটু চুপ করে থাকার পর কর্নেল আস্তে সুস্তে পাগল যুবকটির ঘটনা সবিস্তারে হালদার মশাইকে বললেন। শোনার পর হালদার মশাই আবার উত্তেজিত হয়ে পড়লেন। চাপা স্বরে বললেন, অল ক্লিয়ার। মিসেস ব্যানার্জিরে ঘড়ির জন্য যে থ্রেটান করেছে সেই রাস্কেল থানায় গেছিল। কর্নেল বললেন, ঠিক 2 দিন আগে সে মিসেস ব্যানার্জিকে হুমকি দিতে গিয়েছিল। পরে সে জানতে পেরেছে ঘড়িটা ওই পাগল যুবকের কাছে আছে। এখন প্রশ্ন হলো, জয়দীপ ব্যানার্জির ঘড়ি যুবকটি পেল কিভাবে? বললাম, ভদ্রমহিলা তো তার স্বামীর তেমন কোনো ঘড়ি ছিল কিনা জানেন না। কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, তার চেয়ে বড় কথা, কি আছে ঘড়িটাতে? আচ্ছা কর্নেল, লোকটাকে তো ফাঁদে ফেলা সোজা। কিভাবে? মিসেস ব্যানার্জিকে সে ফোন নাম্বার দিয়েছে, কাজেই একটা ফাঁদ পেতে তাকে ধরা যায়। প্রাইভেট ডিটেকটিভ হঠাৎ খিখি করে হেসে উঠলেন। বললেন, রিস্ক লইয়া গত রাত্রে 2বার, মর্নিংয়েও কয়বার রিং করছি। খালি কয়, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ডাজ নট এক্সিস্ট। কর্নেল স্যার রিং করতে পারেন। কর্নেল ডায়াল করার পর টেলিফোন রেখে বললেন, হ্যাঁ, ভুয়ো নাম্বার দিয়েছে। তা আপনি কি মিসেস ব্যানার্জিকে কথাটা জানিয়েছেন? ইয়েস, সি ইজ মাই ক্লায়েন্ট, তারে না জানাইলে চলে? আপনি তো জানেন কর্নেল স্যার, আমি প্রফেশনাল এথিক্স মেনটেন করি। বললাম, উত্তেজনার ফলে নাম্বার টুকতে মিসেস ব্যানার্জির ভুল হয়নি তো? ভেরি স্ট্রং নার্ভের মহিলা, কইলেন ভুল হয় নাই। কর্নেল বললেন, হ্যাঁ, হালদার মশাইয়ের কাছে নাম্বারটা ভুয়ো শুনেও মিসেস ব্যানার্জি যখন আমাকে ওই নাম্বারই দিয়ে গেলেন, তখন বোঝা যাচ্ছে টুকতে উনি ভুল করেননি। আমার মাথায় একটা প্ল্যান আছে। এইমাত্র নিচে ক্লায়েন্টের লগে কনসাল্ট করলাম। হঠাৎ হালদার মশাই চাপা স্বরে বললেন, সব খরচ উনি দিতে রাজি, নিউজ পেপারে বিজ্ঞাপন দিমু। কি বিজ্ঞাপন? পথে একটি রিস্ট ওয়াচ কুড়াইয়া পাইয়াছি, মালিক উপযুক্ত প্রমাণাদি দিয়ে ফেরত লইয়া যান। প্রাইভেট গোয়েন্দা আবার একচোট হেসে বললেন, নাম ঠিকানা দিমু না, বক্স নাম্বারে বিজ্ঞাপন, দেখি হালায় ফান্দে পা দেয় কিনা। ব্রিলিয়ান্ট আইডিয়া। দেরি করবেন না হালদার মশাই, জয়ন্ত কাগজের লোক, দরকার হলে ওর সাহায্য নিন, যাতে শিগগির বিজ্ঞাপনটা চোখে পড়ার মতো জায়গায় ছাপা হয়। বললাম, আমি শুধু আমাদের কাগজের বিজ্ঞাপন বিভাগে বলে দিতে পারি, কিন্তু বক্স নাম্বারের বিজ্ঞাপনের জবাব পেতে অনেক দেরি হয়ে যাবে। বরং ভুয়ো নাম দিয়ে হালদার মশাই তার বাড়ির ঠিকানা দিন, কিংবা এক কাজ করতে পারেন, নাম ঠিকানার বদলে শুধু ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলুন। হালদার মশাই কর্নেলের দিকে তাকালেন। আপনি কি কন কর্নেল স্যার? কর্নেল বললেন, জয়ন্ত মন্দ বলেনি, তবে আপনার ডিটেকটিভ এজেন্সির নাম্বার দেবেন না। আপনি তো প্রায়ই আপনার এজেন্সির বিজ্ঞাপন দেন। বাড়ির ফোন নাম্বার দেবেন বরং। কেউ যোগাযোগ করলে আমাকে তখনই জানিয়ে দেবেন। কিন্তু আর একটা কথা হালদার মশাই, হিপি টাইপ পাগলের যে ঘটনা আপনি শুনলেন, তা যেন ঘুণাক করে আপনার ক্লায়েন্টকে জানাবেন না। জানালে
আমি এই কেস থেকে সরে যাব। পাগল বলে হালদার মশাই উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন। তারপর অভ্যেস মতো যাই গিয়া বলে সবেগে বেরিয়ে গেলেন। কর্নেল একটু হেসে বললেন, হালদার মশাই সত্যি বিচক্ষণ মানুষ, তবে ওর ওই এক দোষ, হঠকারিতা। আমার ধারণা লোকটি শিয়ানা, এত সহজে ফাঁদে পা দেবে না। তবে যদি বলো হালদার মশাইকে নিষেধ করলাম না কেন, আমি বলবো নিষেধ করলেও উনি শুনতেন না। বরাবর দেখে আসছি ওর মাথায় একটা আইডিয়া এলেই তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ঘড়ি দেখে বললাম, 11টা বাজে, উঠি। একটু বসো, আমিও উঠব, কারণ এতক্ষণ শুধু ইজি চেয়ারে বসে একটা রহস্যের জ্বর ছাড়াতে ঘিলু জল করেছি। হ্যাঁ, প্রচুর তথ্য হাতে এসে গেল, তা ঠিক, কিন্তু পথে না নামলে জ্বর ছাড়ানোর খেইটা পাওয়া যাবে না। কর্নেল উঠে দাঁড়ালে বললাম, আমার আজ এখানে লাঞ্চের নেমন্তন্ন, তারপর অফিস। ডার্লিং, তুমি এলেই ষষ্ঠী তোমাকে লাঞ্চ সার্ভ করতে উদ্যোগী হয়, ডেকে জিজ্ঞেস করতে পারো। বলে কর্নেল মিটিমিটি হাসলেন। সেই ভুয়ো টেলিফোন নাম্বারের মতো তোমার ওই নেমন্তন্ন ভুয়ো নয় তো? হাই ওল্ড ম্যান, আমাকে আজ নাকে দড়ি দিয়ে ঘোরাবেন বোঝা যাচ্ছে। রহস্য জয়ন্ত, রহস্য। রহস্য জড়িয়ে পড়ার চেয়ে আনন্দ আর কিসে। 1 মিনিট, পোশাক বদলে আসি। কিছুক্ষণ পরে কর্নেলের 3 তলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে নেমে এলাম। লনের এক কোণে আমার গাড়ি পার্ক করা ছিল। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন এখন? কর্নেল বললেন, তুমিই বলো এখন কোথায় যাওয়া উচিত। মিসেস ব্যানার্জির অফিসে। কর্নেল হাসলেন। পাগল যুবকটিকে মিসেস ব্যানার্জি চেনেন কিনা এই প্রশ্ন তোমাকে হন্ট করছে। তবে তোমাকে বলেছি ধীরে, এখন আমরা যাব হেস্টিংস থানায়। রাস্তায় পৌঁছে বললাম, হেস্টিংস থানার কি ব্যাপার? গড়ের মাঠের পশ্চিমে রেড রোডের অংশটা ওই থানার আওতায় পড়ে। আপনি জয়দীপ ব্যানার্জির দুর্ঘটনায় মৃত্যু সম্পর্কে আগ্রহী তাহলে? দ্যাটস রাইট। কর্নেল, আপনি কি মিসেস ব্যানার্জিকে? নো নো, শি ইজ ইনোসেন্ট। মহিলা পাখিকে ওর ইন্টারভিউ পড়ে দেখো। কিন্তু আমার একটা খটকা লাগছে। বলো। ভদ্রমহিলা স্মার্ট, শিক্ষিতা এবং মডার্ন, নিশ্চয়ই স্বামীর সঙ্গে নানা দেশে ঘুরেছেন। হুম। এ ধরনের দম্পতিকে একসঙ্গে জগিং করতে দেখেছি। জয়দীপ একা জগিং করতে গিয়েছিলেন কেন? তার 101টা কারণ থাকতেই পারে। কিন্তু স্বামীর কোনো নীল ডায়াল রোমার ঘড়ি ছিল কিনা স্ত্রীর অবশ্য জানা উচিত। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। তবে এই মুহূর্তে হেস্টিংস থানা ছাড়া আর কিছু ভাবছি না। কর্নেল সিটে হেলান দিয়ে চোখ বুজলেন। বুঝলাম এখন আর মুখ খুলতে রাজি নন, কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না জয়দীপ ব্যানার্জির পথ দুর্ঘটনায় মৃত্যু ওকে কোন সূত্র যোগাবে। মহিলা পাক্ষিক পত্রিকায় শ্রীলেখা তার স্বামীর মৃত্যু সম্পর্কে কি বলেছেন আমি অবশ্য এখনো জানি না। তবে এখন মনে হচ্ছে নিশ্চয়ই এমন কিছু বলে থাকবেন যা আমার প্রাজ্ঞ বন্ধুর কাছে সম্ভবত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। হেস্টিংস থানায় পৌঁছতে আধ ঘন্টার বেশি সময় লাগলো না। সারা পথ ট্রাফিক জট। শীতের কলকাতা পেট থেকে তার সব মানুষজন এবং যানবাহনকে যেন রাস্তাঘাটে উগড়ে দেয়। থানার পাশে গাড়ি দাঁড় করাতে বলে কর্নেল বেরিয়ে গেলেন। বললেন, দেরি হবে না, এখনই আসছি। কৌতূহল চেপে বসে থাকতে হলো। কর্নেল ফিরলেন প্রায় মিনিট 20 পরে। গাড়িতে ঢুকে বললেন, পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির কাছে পাওয়া জিনিসপত্রের একটা লিস্ট থানায় রাখার নিয়ম আছে। প্রত্যক্ষদর্শীদের বিবৃতি এবং নাম ঠিকানা নেওয়াও নিয়ম, কিন্তু সব নিয়মই যে মানা হয় এমন নয়। ট্রাফিক সার্জেন্ট আব্দুল করিম দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে অকুস্থলে গিয়ে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা তাকে বলেছিলেন একটা ট্রাকের ধাক্কায় মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো যে জগিং করছে ময়দানে, সে কেন হঠাৎ রাস্তায় ট্রাকের মুখে পড়বে? এর একটা উত্তর করিম সাহেবের রিপোর্টে আছে। জয়দীপ জগিং করার পর তার গাড়ির দিকে যাচ্ছিলেন।
ঘন কুয়াশা থাকায় দৈবাত রাস্তায় নেমেই, না জয়ন্ত, এটা যুক্তিসঙ্গত ঠেকছে না। বডি ছিটকে গিয়ে ফুটপাতে পড়েছিল তা ঠিক, কিন্তু পরে শ্রীলেখা তার স্বামীর গাড়ির খোঁজ করলে সেখানে পুলিশ যায়। তখন উজ্জ্বল রোদ ফুটেছে, বেলা প্রায় 10টা। রাস্তার মাঝখানে খানিকটা রক্ত আবিষ্কার করে পুলিশ। তার মানে জয়দীপকে ট্রাকটা ধাক্কা মারে রাস্তার মাঝখানে। অথচ দেখো, জয়দীপের গাড়ি রাখা ছিল ময়দানের দিকের ফুটপাতের পাশেই। ততক্ষণে গাড়িতে স্টার্ট দিয়েছি এবং যেদিক থেকে এসেছি সেই দিকেই গাড়ি ঘুরিয়েছি। আমি চুপ করে আছি দেখে কর্নেল বললেন, জয়ন্ত, আমার পয়েন্টটা যুক্তিসঙ্গত নয়? বললাম, হ্যাঁ, একেই বলা হয় ডাল মে কুছ কালা হ্যায়। কর্নেল হাসলেন। তোমার এই প্রবচনটি লাকসই। জয়দীপের হাতে ঘড়ি ছিল কিনা পুলিশের লিস্টে নেই। না, ছিল না। এবং এও একটা পয়েন্ট, কারণ যারা নিয়মিত জগিং করে তারা সময় বেঁধেই করে। কাজেই জয়দীপের হাতে একটা ঘড়ি থাকা উচিত ছিল। তিনি নিয়মিত জগিং করতে আসতেন। শ্রীলেখার ইন্টারভিউতে কথাটা আছে। আর কোথাও কি যেতে চান? কর্নেল ব্যস্তভাবে বললেন, রেস কোর্সের উল্টো দিকে মেঘালয় আবাসনে। সেখানে কি? দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা সচরাচর ঝামেলা এড়ানোর জন্য ভুল নাম ঠিকানা দেয়, কিন্তু জয়দীপের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন রিটায়ার্ড আইএএস অফিসার আছেন। তিনি অবশ্য জগিং করতে যাননি। বয়স্ক মানুষ, গাড়ি করে রেড রোডে যান এবং ফুটপাতে ঘণ্টাখানেক হাঁটাচলা করে বাড়ি ফেরেন। দুর্ঘটনার সময় তিনি কাছাকাছি ছিলেন। মেঘালয় আবাসনের ভেতর ঢুকে পার্কিং জোনে গাড়ি দাঁড় করালাম। কর্নেল সহাস্যে বললেন, এবার তুমি আমার সঙ্গে আসতে পারো। তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি এখন প্রচন্ড কৌতূহলী হয়ে উঠেছ। বিনা বাক্য ব্যয়ে নেমে গাড়ি লক করলাম। কর্নেলের কথাটা ঠিক, প্রশ্নটা তীব্র হয়ে উঠেছে। কেন জয়দীপ মাঝ রাস্তায় গিয়েছিলেন? মেঘালয় আবাসনের বাড়িগুলো বহুতল, সিকিউরিটি অফিস আছে। ই ব্লকের 6 তলায় লিফটে উঠে কর্নেল একটা অ্যাপার্টমেন্টের ডোরবেলে সুইচ টিপলেন। দেখলাম নেম প্লেটে লেখা আছে এ.কে. ঘোষ, আইএএস, ব্র্যাকেটে রিটায়ার্ড লেখা। এক মধ্যবয়সী লোক দরজা খুলে অবাক চোখে কর্নেলের দিকে তাকালো। গৃহভৃত্য বলে মনে হলো তাকে। কর্নেল তার হাতে নেম কার্ড দিয়ে বললেন, মিস্টার ঘোষের সঙ্গে দেখা করতে চাই, তুমি কার্ডটা দেখালেই হবে। সে একটু ইতস্তত করে বলল, আপনারা ভেতরে এসে বসুন স্যার। বসার ঘরে রুচির ছাপ আছে। বইয়ের র্যাক, চিত্রকলা, টুকিটাকি ভাস্কর্য সুন্দর সাজানো। আমরা সোফায় বসার একটু পরেই পাজামা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ এসে সম্ভাষণ করলেন। অমায়িক কণ্ঠস্বরে ইংরাজিতে বললেন, বলুন কি করতে পারি আপনাদের জন্য। এটা একটা কেতা। ভদ্রলোক কর্নেলের মুখোমুখি বসে কার্টার দিকে তাকিয়ে ফের বললেন, কর্নেল নীলাদ্রি সরকার, নেচারিস্ট। বাহ, আমারও একসময় নেচার বাতিক ছিল যখন নর্থ বেঙ্গলে ছিলাম। কর্নেল দ্রুত বললেন, আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। গত 14 ডিসেম্বর ভোরে রেড রোডে পথ দুর্ঘটনায় এক ভদ্রলোক মারা যান। ওই সময় আপনি ঘটনাস্থলে ছিলেন। মিস্টার ঘোষ ভুরু কুচকে তাকালেন। ছিলাম, বাট এনিথিং রং? ইটস ডিপেন্ডস। আপনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। আই থিঙ্ক দ্য ভিকটিম ওয়াজ অ্যান আর্মি ম্যান। কর্নেল হাসলেন। না না মিস্টার ঘোষ, আমি তার ফ্যামিলি ফ্রেন্ড। আমি আপনার কাছে কিছু কথা জানতে এসেছি। সতর্ক মিস্টার ঘোষ বললেন, কিন্তু আপনার উদ্দেশ্য না বললে আমি মুখ খুলতে রাজি নই, কারণ পুলিশ এ পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কিছু গন্ডগোল থাকলে নিশ্চয় করত। কর্নেল আসতে বললেন, ভিকটিমের নাম জয়দীপ ব্যানার্জি। একটা ট্রেডিং কোম্পানির ওনার ছিল সে। তার স্ত্রীর নামে কোম্পানির ওনারশিপ উইল করা আছে। তাই জয়দীপের আত্মীয়রা গন্ডগোল বাঁধাতে চাইছে। তাদের বক্তব্য, স্ত্রীর দুর্ব্যবহারেই জয়দীপ আসলে সুইসাইড করেছে।
আমারও সুইসাইড মনে হয়েছিল, কারণ সে মাঠের দিক থেকে ছুটে এসে আমার প্রায় নাকের ডগা দিয়ে রাস্তায় নেমেছিল। ঘন কুয়াশা ছিল বটে, কিন্তু আমার ইনস্টিংক্ট বলতে পারেন ট্রাকের সামনে পড়া মাত্র মনে হয়েছিল সুইসাইড করলো নাকি লোকটা। তবে পুলিশকে আমি সে কথা বলা উচিত মনে করিনি। একটা ডিটেলস বলুন প্লিজ। দেখুন কর্নেল সরকার, আমি কিন্তু কোর্টে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। তবে যদি কোর্ট থেকে সমন আসে, আমি পুলিশকে যা বলেছি তার একটা কথাও বেশি বলবো না। না না, সমন আসবে না। যদি আসে যা খুশি বলবেন, কিন্তু আমি প্রকৃত ঘটনা জানতে চাই। বেশ, আর কি জানতে চান বলুন। বডি কোথায় পড়েছিল, প্লিজ ডিটেলস বলুন। মিস্টার ঘোষ নির্লিপ্ত মুখে বললেন, আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। ট্রাকটা খুব জোরে আসছিল। বডি কোথায় পড়ল সেই মুহূর্তে লক্ষ্য করিনি। পরে দেখলাম আমার পিছনে কয়েক হাত দূরে ফুটপাতে বডিটা পড়ে আছে। বেশ কিছু লোক ওখানে হাঁটা চলা এবং জগিং করছিল। তারা দৌড়ে এলো। তারপর মিস্টার ঘোষ একটু চুপ করে থাকার পর ফের বললেন, প্রথমে একজন লোক বডিটাকে চিৎ করে শোয়াতে চেষ্টা করছিল। তার পেছনটা চোখে পড়েছিল। লম্বা চুল, যাকে বলে হর্স টেলের মতো বাঁধা। হিপি বলেই মনে হয়েছিল। মাত্র কয়েক হাত দূরে তো। পরনে হাফ স্লিভ ব্যাগি সোয়েটার। শুধু এটুকুই মনে পড়ছে। আমি কিন্তু ভিড়ে ঢুকিনি। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হিপি? হ্যাঁ, আমি প্রতিদিন মর্নিংয়ে ওদিকটায় হাঁটাচলা করি। মাঝে মাঝে হিপিদের দেখতে পাই। সে জয়দীপের বডি চিৎ করে শোয়ানোর চেষ্টা করছিল। সেটা স্বাভাবিক। তারপর ভিড় জমে গেল। থ্যাঙ্কস মিস্টার ঘোষ, চলি। কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরোলেন। আমি ওকে অনুসরণ করলাম। লিফটের সামনে না গিয়ে উনি সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন। গতিতে দ্রুততা ছিল। উত্তেজিত মনে হচ্ছিল ওকে। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, কর্নেল, তাহলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো দেখছি। একটা ভাইটাল ক্লু। কর্নেল তুম্ব মুখে বললেন, একটা ভাইটাল যোগসূত্র বলা উচিত। রুটি ছিনতাইকারী পাগল সেদিন ভোরে রেড রোডে কি করছিল? জগিং। হেসে ফেললাম। ভ্যাট, পাগলরা জগিং করে নাকি? সার্জেন্ট আব্দুল করিমকে একজন প্রত্যক্ষদর্শী বলেছিলেন দুজনকে মাঠ থেকে দৌড়ে আসতে দেখেছে। তার সামনে দিয়েই ওরা ছুটে যায়। ভিকটিমের পেছনের লোকটার চুল দেখে সে তাকে হিপি ভেবেছিল। পরে আর হিপিটাকে সে দেখতে পায়নি। বোঝা যাচ্ছে হিপি টাইপ চেহারা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। তার নাম ঠিকানা নিশ্চয়ই নেওয়া হয়েছিল। হ্যাঁ। বলে কর্নেল পকেট থেকে নোট বই বের করলেন। বাবুয়া, কেয়ার অফ রামধন, ঠিকানা বাবুঘাট, পেশা ঠিকা শ্রমিক। বাবুঘাটে যাবেন নাকি? না, বাবুঘাটে কোনো এক রামধন বা বাবুয়াকে খুঁজে বের করা সহজ নয়। ওখানে বিচিত্র পেশার অসংখ্য মানুষ থাকে বলছি বটে, কিন্তু সে থাকাও ডেরা বেঁধে থাকা নয়। সার্জেন্ট ভদ্রলোক নেহাত রুটিন ওয়ার্ক করেছেন। পথ দুর্ঘটনা তো প্রতিদিনই হচ্ছে। এসব ক্ষেত্রে কিভাবে দায় সারা গোছের কাজকর্ম চলে তুমি সাংবাদিক হিসেবে ভালোই জানো। তাছাড়া ভিকটিমের পক্ষ থেকে ভালোভাবে তদন্তের জন্য চাপ দেওয়া হয়নি। কেন হয়নি সেটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়? কর্নেল হাসলেন। তোমার সন্দেহের কাঁটা শ্রীলেখা দেবীর দিকে ঘুরে আছে। সেটা অমূলক নয় বস। কর্নেল আরো জোরালো হেসে বললেন, ঠিক আছে, আজ সন্ধ্যা 7টায় মুখোমুখি শ্রীলেখার সঙ্গে কথা বলার সুযোগ পাবে। তুমি ঝোপ বুঝে কোপ মেরে দেখতে পারো। তুমি সাংবাদিক, কাজেই তোমার সুযোগের অভাব হবে না। কর্নেলের ইলিয়েট রোডের অ্যাপার্টমেন্টে ফিরতে প্রায় 1:30 বেজে গেল। ষষ্ঠীচরণ দরজাগুলো দিয়ে বলল, করেয়া থানা থেকে বাবামশাইকে ফোন করেছিল। তাকে কিছুতেই ফোন বলাতে পারেন না কর্নেল, কিংবা আমার সন্দেহ সে ইচ্ছে করেই ফোন বলে। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, খিদে পেয়েছে। ষষ্ঠী বলল, সব রেডি। আমিও রেডি হয়ে আছি,
কিন্তু থানার পুলিশ বলছিল সাহেব এলেই যেন ফোন করে। কর্নেল টেলিফোন তুলে ডায়াল করলেন, তারপর বললেন, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। বলো বিনয়। তাই বুঝি? আসলে আমি ডক্টর বাগচিকে ফোন করে জানতে চেয়েছিলাম। হ্যাঁ, ঠিক করেছো, চেপে যাও, যথাসময়ে জানতে পারবে। ছাড়ছি। বললাম, সাইকিয়াট্রিস্ট ডক্টর বাগচি থানায় যোগাযোগ করেছিলেন নাকি? কর্নেল হাসলেন। হ্যাঁ, সেটা স্বাভাবিক। পুলিশকে কেনা ভয় পায়। যাই হোক, ভাগ্যিস বিনয় থানায় ছিল, বুদ্ধি করে ম্যানেজ করেছে। কার্ডটা ওকে দেখায়নি, বলেছে স্রেফ ভুল বোঝাবুঝি। সেই ডিউটি অফিসারকে দিয়ে ডক্টর বাগচিকে শনাক্ত করা উচিত ছিল। কাল উনি থানায় গিয়েছিলেন কিনা। বিনয় তোমার চেয়ে বুদ্ধিমান। না, ডক্টর বাগচি সেই লোকটি নন। সে ছিল প্রৌঢ় শক্ত সমর্থক আটটা গোট্টা চেহারার লোক, চিবুকে দাড়ি। এদিকে ডক্টর বাগচির বয়স তার চেয়ে কম, রোগাকরণ। বলে কর্নেল বাথরুমে ঢুকলেন। তবে স্নানের জন্য নয়, সেটা জানি। কলকাতা থাকতে গ্রীষ্মে নাকি সপ্তাহে 2 দিন এবং শীতে নাকি মাসে 1 দিন স্নান করেন। বাইরে গেলে অন্যরকম। কর্নেলের এই স্বাস্থ্যবিধি আমার কাছে আজও রহস্যময়। এ বয়সে অত কফি এবং চুরুট টানা সত্ত্বেও সবসময় তাজা থাকেন। কখনো জ্বর জ্বালাও দেখিনি। অবশ্য একবার ঠান্ডা লেগে স্বরভঙ্গ হয়েছিল দেখেছি। লাঞ্চের পর আমার ভাত ঘুমের অভ্যাস বহুদিনের। ষষ্ঠী তা জানে বলে ড্রয়িং রুমের সোফায় একটা বালিশ এবং কম্বল রেখেছিল। কর্নেল চুরুট ধরিয়ে একটা গাবদা বই খুলে ইজি চেয়ারে হেলান দিয়েছিলেন। বইটা যে প্রজাপতি পোকামাকড় সংক্রান্ত তা ছবি দেখেই বোঝা গিয়েছিল। ষষ্ঠীর তাকে ঘুম ভেঙে দেখি ঘরে আবছায়া ঘনিয়েছে। ষষ্ঠী কফির পেয়ালা রেখে বলল, বাবা মশাই একটু বেরিয়েছেন, বলে গেছেন দাদাবাবুকে যেন আটকে রাখবি। আলো জ্বালবো নাকি দাদাবাবু? না, থাক। কফিতে চুমুক দেওয়ার পর ক্রমে শরীরের ম্যাজে ভাবটা কেটে গেল। 5:30 বাজে। শীতকালে এখন সন্ধ্যাবেলা। রাস্তার আলোর আভাস জানলার পর্দার ফাঁকে ফুটে উঠছে। কফি শেষ করেছি সেই সময় টেলিফোন বাজলো। হাত বাড়িয়ে ফোন তুলে সাড়া দিলাম। হালদার মশাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো। কেডা? কর্নেল স্যারেরে চাই। সকালের মতো রসিকতা করে বললাম, আপনার কর্নেল স্যার একটু বেরিয়েছেন হালদার মশাই। জয়ন্তবাবু নাকি? বিজ্ঞাপন দিয়া ফেলাইছি। 1 খান ইংরাজি, 2 খান বাংলা, কিন্তু এদিকে এক কাণ্ড বাজছে। বলুন। এইমাত্র কোন হালায় আমাকে থ্রেটন করছিল, কয় কি হাট ফুটা করব। বলেন কি? হ, ট্যার পাইয়া গেছে। আই ডাউট জয়ন্তবাবু মর্নিংয়ে আমাকে ফলো করছিল, আর কর্নেল স্যারের কথাও কইছিল ওই বুড়ারও টাক ফুটা করব। কইলাম, কি কইলাম কন্ত? খি মানে শুধু হাসলেন। হালদার মশাইয়ের কণ্ঠস্বর গম্ভীর শোনালো। কইয়া দিলাম, পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। আজ সন্ধ্যায় আপনার ক্লায়েন্টের ওখানে যাওয়ার কথা। হ, কর্নেল স্যারেরে কইবেন আমি ম্যাডামের বাড়িতে উপস্থিত থাকব। হালদার মশাই, ছদ্মবেশে বেরোবেন কিন্তু। জয়ন্তবাবু, আই হ্যাভ আ লাইসেন্সড গান, দ্যাট ইউ নো ভেরি ওয়েল। আচ্ছা, রাখছি। বুঝলাম প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক আমার ওপর চটে গেলেন। এতক্ষণেই ষষ্ঠী এসে আলো জ্বেলে দিল। কর্নেল ফিরলেন 6টা নাগাদ। ফিরেই টুপি খুলে রেখে হাঁকলেন, ষষ্ঠী, কফি, আমরা বেরোবো। উনি ইজি চেয়ারে বসে হেলান দিলেন। বললাম, গোয়েন্দাগিরিতে বেরিয়েছিলেন? কর্নেল একটু হেসে বলল, কতকটা। কোনো ফোন এসেছিল নাকি? হালদার মশাইয়ের কথা বললাম। কর্নেল টাকে হাত বুলোতে থাকলেন। ষষ্ঠী শিগগির কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, হঠাৎ একটা আইডিয়া মাথায় এসেছিল। কড়িয়া থানায় গিয়েছিলাম সেই রুটির দোকানের খোঁজে। বিনয় ছিল না, তবে তাতে আমার অসুবিধে হয়নি। প্রথমে জেনে নিলাম সো কল্ড পাগলের হাতে নীল ডায়াল ঘড়ি ছিল কিনা। ছিল দামি জাপানি ঘড়ি সিটিজেন, সাদা ডায়াল। তো থানার অফিসারদের চেয়ে কনস্টেবলদের থানা এরিয়াটা নখ দর্পণে থাকে, কাজেই
দোকানটা খুঁজে বের করা সম্ভব হলো। দোকানদার ফজল মিয়া সত্যি তেজি এবং রক চটা মানুষ। বললেন, স্যার, ও পাগল টাগল নয়, স্রেফ বদমাস। কারণ কাছেই বড় রাস্তার মোড়ে তার ভাতিজা টেলারিং শপ আছে। সেই ভাতিজা দেখেছে বদমাসটা মোটরসাইকেলে চেপে এসে ওর দোকানের সামনে নামে, তারপর মোটরসাইকেলে চাবি দিয়ে গলিতে এগিয়ে যায়। তারপর ফজল মিয়ার ভাতিজা রাত 10:30 নাগাদ দোকান বন্ধ করছে, তখন দেখে সেই বজ্জাতটা দৌড়ে এসে মোটরসাইকেলে চাপলো, চেপে হাওয়া হয়ে গেল। ফজল মিয়ার ভাতিজা কালকে ঝামেলার কথা শুনেছিল, কিন্তু দোকান থেকে বেরোয়নি। আজ সকালে চাচাকে জিজ্ঞেস করতে এসেছিল। সে থাকে পার্ক সার্কাসের ওদিকে। অদ্ভুত তো। অদ্ভুত, কিন্তু জলবৎ তরল। বুঝলাম না। কাল ডক্টর বাগচি দুটো লোক নিয়ে গাড়িতে করে ওকে তাড়া করেছিলেন। মোটরসাইকেল রাস্তার মোড়ে রেখে তাই সে গলিতে ঢুকে পড়ে। ধুরন্ধর বুদ্ধি। তারপর সে আত্মরক্ষার জন্য রুটি তুলে নিয়ে লোক জড়ো করে। বস্তি এরিয়ার ব্যাপার, নিমেষে লোকারণ্য হয়ে যায়। এবার সে পাগল সাজতে বাধ্য হয়। আত্মরক্ষার কৌশল। কিন্তু কর্নেল, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যারা তাকে গাড়ি চেপে তাড়া করে আসছিল তারা কিভাবে জানলো সে পাগল সাজবে? তাই আগে ভাগে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারের নেম কার্ড জোগাড় করে রেখেছিল। কর্নেল হাসলেন। বুদ্ধিমানের প্রশ্ন। আসলে এটা দুই ধুরন্ধরের প্রত্যুৎপন্নমতিত্বের নমুনা। বুঝলাম না। ধরো, জাল পাগলের নাম এক্স এবং তার প্রতিপক্ষের নাম ওয়াই। ওয়াই যখন দেখলো এক্স পাগল সেজেছে এবং রুটিওয়ালা সদল বলে তাকে থানায় নিয়ে যাচ্ছে, তখন ওয়াই বুঝলো যে থানার লকআপে এক্সকে ঢোকানো হবেই। পুলিশের রীতিনীতি ওয়াই এ জানা, কার না জানা। অতএব ওয়াই দ্রুত ফোন দিয়ে আটল ডক্টর বাগচি নার্সিং হোম, পাম অ্যাভিনিউতে। ঘটনাস্থল থেকে গাড়ি চেপে পৌঁছতে 5 মিনিটও লাগে না। কাজেই ওয়াই তৎক্ষণাৎ ডক্টর বাগচির কাছে ছুটে যায় এবং কল্পিত এক মানসিক রোগীকে ভর্তি করানোর কথা তোলে। ডক্টর বাগচির একটা নেম কার্ড চেয়ে নেয়। যে কোনো ডাক্তারই তা দিয়ে থাকেন। নেম কার্ড হাতিয়ে ওয়াই ছুটে আসে করেয়া থানায়। তারপর বাকিটা তোমার জানা। ও, কি শিয়ানা লোক! কর্নেল অট্টহাসি হেসে বললেন, হ্যাঁ, শিয়ানে শিয়ানে কোলাকুলি বলে একটা কথা আছে। তবে এক্ষেত্রে শিয়ানে শিয়ানে লড়াই। ওয়াই হেরে ভূত। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে কুয়াশার রং নীল গল্পের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।